হাসিনা রাজাপাকসে বৈঠক, ৬টি সমঝোতা স্মারক সই। সাল্লাই হামলার প্রধান আসামি গ্রেফতার। একসময়ের তলাবিহীন ঝুড়ি আজ এশিয়ার টাইগার। বাংলাদেশ ভারত যান চলাচল শুরু হলে জাতীয় আয় বাড়বে ১৭%। এবং বাংলাদেশকে ৮ উইকেটে হারালো নিউজিল্যান্ড। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি ৩টা নিউজ আওয়ারে। আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে আজ সকালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সহকর্মী রেজওয়ান ফয়েজের রিপোর্টে থাকছে বিস্তারিত। শনিবার সকালে বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই প্রধানমন্ত্রী কিছুক্ষণ একান্তে কথা বলেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। যুব উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি বিনিময় সহ ৬টি সমঝোতা স্মারকের একটি নতুন, বাকি 5টি স্মারক নবায়ন করা হয়েছে। এর আগে সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে যান ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে দুদিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। সুনামগঞ্জের সাল্লার সংখ্যালঘু নোয়াগাঁও গ্রামে হামলা, লুটপাট ও ভাঙচুর মামলার প্রধান আসামি নাচুনি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীনকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। এদিকে দিরাই থেকে 2 ও সাল্লা থেকে আরও 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে নাচুনি গ্রামের ইউপি সদস্য ও সরমঙ্গল ইউনিয়ন যুবলীগ নেতা স্বাধীনকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় গ্রেফতারকৃত 22 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিদের আদালতে হাজির করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক বেগম ইসরাত জাহান। বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই 22 জনকে গ্রেফতার করে পুলিশ। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। 17 মার্চ সুনামগঞ্জের হিন্দু প্রধান পার্শ্ববর্তী নোয়াগাঁও গ্রামে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা গ্রামের 88টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। রক্ষা পায়নি 5টি মন্দিরও। সুনামগঞ্জের সাল্লা উপজেলা সহ সারা দেশের সকল ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন, একটি নির্দিষ্ট ধর্মের মানুষদের ওপর নির্যাতন করা শুধু ধর্মের অবমাননা নয়, পুরো রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগ এনে দেশের বিভিন্ন জেলায় মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। তাই এ ঘটনার জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এদিকে এ ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সংক্ষিপ্ত সময়ে বিচার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতাকর্মীরা। ধর্মীয় অনুভূতিতে আঘাত কি কেবল একটি ধর্মের অনুসারীদেরকে করলেই হয়?
হিন্দু মন্দির ভাঙলে, বৌদ্ধ মন্দির ভাঙলে, খ্রিস্টানদের গির্জা ভাঙলে তাদের কোনো ধর্মীয় অনুভূতি নাই? যারা দায়িত্বরত কর্মচারী কর্মকর্তা রয়েছেন ওনাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত, খতিয়ে দেখা উচিত। শাস্তি বিধানের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া সমাপ্ত হতে দেখি না। কাজে আমরা আশা করব এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সংখ্যালঘু যে কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগ। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করেছে, মন্দিরে হামলা করেছে। এটা নিঃসন্দেহে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা কাফন নিয়ে শাপলা চত্বরে 2013 সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটনারও হুমকি দিয়েছে। উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে আমরা দেশবাসী জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি। এদিকে কুমিল্লায় সাম্প্রদায়িকতা বিরোধী মিছিলে যুবলীগ কর্মীকে গাড়ি চাপা দেয় সিটি কাউন্সিলর সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে হামলায় আহত যুবলীগ কর্মী রোকনউদ্দিন বাদী হয়ে কাউন্সিলর সাইফুলকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে গতকাল বিকেলে সুনামগঞ্জের সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ মিছিল নিয়ে যুবলীগ নেতা রোকনউদ্দিন মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে যাচ্ছিলেন। যুবলীগ নেতা রোকন অভিযোগ করেন, এ সময় নগরীর 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলিল বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে তাকে চাপা দেন। এতে রোকনের 2 পা গুরুতর জখম হয়। আহত হন অন্তত 5 থেকে 6 জন। রোকনউদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই গাড়ি চাপায় হত্যা চেষ্টার অভিযোগে নগরীর কাশারিপট্টি এলাকা থেকে ওয়ার্ড কাউন্সিলর সাইফুলকে আটক করা হয়। এবারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের বিশেষ আয়োজন 50-এ বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। যে রাষ্ট্রের জন্মের পর টিকে থাকা নিয়ে সন্দেহ আর ঠাট্টা তামাশা হয়েছিল আন্তর্জাতিক মহলে, সেই বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে বিস্ময়ের নাম। চরম দারিদ্র্য এবং প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরিচিত বাংলাদেশ আজ এশিয়ার টাইগার হিসেবে সমাদৃত। কোন সেই জীবনকাঠি যার ছোঁয়ায় বদলে গেল বাংলাদেশ, জানাচ্ছেন সহকর্মী মফিদুল তপু। স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুর ভরসা ছিল দেশের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $17 পুঁজি করেই যুদ্ধ ফেরত তরুণদের শক্তিতে ভর করে দেশ পুনর্নির্মাণে হাত দেন বঙ্গবন্ধু। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর স্বনির্ভরতার যাত্রা থেকে ছিটকে যায় বাংলাদেশ। পরবর্তী 2 দশক দেশের অর্থনীতি ছিল পুরোপুরি বিদেশি সাহায্য নির্ভর। 1991-এ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার পর পরিস্থিতি একটু একটু করে বদলাতে শুরু করে। 90-এর দশকের শেষ দিকে বাংলাদেশের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়ায় 5% ঘরে। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো বলছে, অবকাঠামো খাতে ধাপে ধাপে বিনিয়োগ বাড়ানো
ইতিবাচক প্রভাব রেখেছে দেশজ উৎপাদনে। 2009 সালের পর থেকে দেশের অর্থনীতিতে আসে বড় ধরনের পরিবর্তন। বিদ্যুৎ, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে সরকারের বিপুল বিনিয়োগ এবং প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি রপ্তানি আয়ে দারুণ সাফল্য দেখায় বাংলাদেশ। আর এসব অর্জনেই বড় ভূমিকা রেখেছে দেশের তরুণ কর্মক্ষম জনশক্তি, বিশেষ করে নারীরা। অর্থনীতির ভাষায় যার নাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশক ধরে বাংলাদেশ গড়ে 6.3% হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। আগামী 15 বছর দেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হবে গড়ে 7%। জিডিপি প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে 2032 সাল নাগাদ বিশ্বের 193টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানের 41তম থেকে এগিয়ে হবে 24তম। শুধু একটি নয়, দেশি বিদেশি সব গবেষণায় বাংলাদেশের অর্থনীতি সারা বিশ্বের কাছে বিস্ময়। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা আর তীব্র প্রতিযোগিতার রপ্তানি বাজারে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে এর পরিকল্পিত উৎপাদন ব্যবস্থা। 2008-এর মহামন্দা আর হালের করোনা মহামারী মোকাবেলা প্রমাণ করেছে অর্থনৈতিক সক্ষমতার শক্ত ভিত্তি। স্বীকৃতি মিলেছে করোনা কালেও ইতিবাচক জিডিপি প্রবৃদ্ধি হওয়া 22টি দেশের একটির। তলাবিহীন ঝুরির তকমা পাওয়া বাংলাদেশ আজ নিজের টাকায় নির্মাণ করছে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প। বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে বিনিয়োগ হচ্ছে সার্বিক অবকাঠামো উন্নয়নে। আর সে যাত্রায় বঙ্গবন্ধু কন্যাও ভরসা রাখছেন তারুণ্যের শক্তিতেই। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের আগে একটি সুখবর দিল বিশ্বব্যাংক। তাদের এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরবিচ্ছিন্ন যান চলাচল শুরু হলে বাংলাদেশের জাতীয় আয় বাড়বে 17%। একই সাথে আঞ্চলিক যোগাযোগেও খুলবে সম্ভাবনার নতুন দ্বার। আরও জানাচ্ছেন সহকর্মী গোলাম কাদের রবু। আগরতলা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এক রাজ্য। সেখান থেকে ভারতের কলকাতা বন্দরের দূরত্ব 1600 কিলোমিটার, কারণ সেখানে এখন যেতে হয় শিলিগুড়ি হয়ে। কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে সরাসরি যান চলাচল শুরু হলে দূরত্ব কমে আসবে 450 কিলোমিটারে। মালামাল বহনের খরচও কমবে 80%। শুধু আগরতলা থেকে কলকাতা বন্দর নয়, দুদেশের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হলে অর্থনৈতিকভাবে লাভবান হবে দুদেশেই। $8 বিলিয়ন ইম্পোর্ট করছি, আমাদের বর্ডারে এসে দাঁড়িয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। তারপরে আমাদের পেট্রাপোল বেনাপোল বর্ডারে আটকে যাচ্ছে, 4 থেকে 7 দিন লাগছে। তারপরে এটা আমাদের ফ্যাক্টরি প্রেমিসে আসে, তো সেটাকেও ওপেন করার কথা বলা হয়েছে। আমরাও কিন্তু $1 বিলিয়ন উপরে এক্সপোর্ট করছি ইন্ডিয়াতে, তো আমাদের ট্রাকগুলোও যাতে ইন্ডিয়ার ভিতরে ঢুকে তাদের ফ্যাক্টরি এন্ড পজিশনে দিতে পারে। আমাদের রপ্তানি কিন্তু আগামীতে বাড়বে বলে আমি বিশ্বাস করি। ভারতের সাথে যদি রাজনৈতিক সিদ্ধান্ত আসতে পারি, আমরা দুদেশেই আমরা বেনিফিটেড হব। আমাদের ট্রেড বাড়বে, আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে, আমাদের রিজিওনাল রিলেশনসটা বাড়বে। রপ্তানির পাশাপাশি কমে আসবে ব্যবসা বাণিজ্যের খরচও, কারণ ভারত বাংলাদেশ সীমান্তে দৈনিক জড়ো হচ্ছে 5000 পণ্যবাহী ট্রাক। সীমান্ত পার হতেই লাগছে 20 দিন পর্যন্ত। আবার নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করার কারণে যে পরিমাণ খরচ হয়, অন্য দেশের সাথে সেই ব্যবসা বাণিজ্য করলে খরচ কমে যায় 15 থেকে 20%। বাংলাদেশ অনেক কিছু রপ্তানি করছে, কিন্তু ভারতে রপ্তানি করছে না। ভারত ওইসব জিনিস আমদানি করছে, কিন্তু বাংলাদেশ থেকে আমদানি করছে না। এই ধরনের এইটার পেছনে একটা বড় কারণ সেটা হলো যে আমাদের এই ট্রান্সপোর্টে যে খরচটা পড়ে, এটাকে যদি এখন আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু এই যে কানেক্টিভিটির যে সুযোগগুলি সেগুলো আমরা কাজে লাগাতে পারবো। ভারত বাংলাদেশ সরাসরি যান চলাচল সুযোগ তৈরি করতে পারে ভারতের মধ্য দিয়ে নেপাল ভুটানের সাথে বাংলাদেশের সড়ক যোগাযোগের। আর তাহলে পুরো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও যোগ হতে পারে এক নতুন মাত্রা। প্রত্যেকেই কিন্তু লাভবান হবে। দিস ইজ দ্য নেক্সট বুমিং একটা সেক্টর, ইকোনমিক গ্রোথ হওয়ার পটেনশিয়াল আছে। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা।
তিনটা নিউজ আওয়ার দেখছেন। সময় হলো বায়জিদ স্টের বিরতি নেবার, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কুয়াকাটা সৈকতে বালু ভাস্কর্যে স্বাধীনতার ইতিহাস। হাসিনা রাজাপাকসে বৈঠক, 6টি সমঝোতা স্মারক সই। শাল্লায় হামলার প্রধান আসামি গ্রেফতার। একসময়ের তলাবিহীন ঝুড়ি আজ এশিয়ার টাইগার। বাংলাদেশ ভারত যান চলাচল শুরু হলে জাতীয় আয় বাড়বে 17%। এবং বাংলাদেশকে 8 উইকেটে হারালো নিউজিল্যান্ড। বিরতির পর আমন্ত্রণ তিনটা নিউজ আওয়ারে। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। আরও কিছু খবর। 1-11-এর দুঃসময়ে দলের হাল ধরে আওয়ামী লীগের ভাঙন ঠেকাতে নিজের রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করেছিলেন জিল্লুর রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় কথা বলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। এ সময় জিল্লুর রহমানের ব্যক্তি ও রাজনৈতিক জীবনাদর্শ সম্পর্কে আলোকপাত করেন বক্তারা। জিল্লুর রহমানের রাজনৈতিক অঙ্গীকার ও দৃঢ়তাকে অনুসরণ করে রাজনীতিতে পথ চলতে নতুন প্রজন্মের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মতিয়া চৌধুরী। জিল্লুর ভাই তো বুক পাতে দিতেন, পিঠ দেখাতেন না। বিজলির মতো এত শক্ত এবং এত চোখ ধাঁধানো আলো দিয়ে জিল্লুর ভাই নিজে যেমন তার কর্তব্য পালন করেছেন, আমাদেরকে একই সঙ্গে দায়িত্বশীল করেছেন এবং তিনি, আমি মনে করি, সেই মানুষ সফল মানুষ। কুয়াকাটা সৈকতের বেলাভূমিতে ঝলমল করছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও প্রেক্ষাপট। গড়ে তোলা হয়েছে বালু ভাস্কর্য। জাতির পিতার প্রতিকৃতি ছাড়াও এতে তুলে ধরা হয়েছে 52-এর ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। জেলা পুলিশের সহায়তায় বালু ভাস্কর্যটি নির্মাণ করেছেন চারুকলা ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি একেবারে কেন্দ্রস্থলে। তাকে ঘিরে 52-র ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তি সংগ্রামের পটভূমি। কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টের পূর্ব পাশে এই বালু ভাস্কর্য জানান দিচ্ছে বাংলার ইতিহাস। বালু ভাস্কর্যটি দৈর্ঘ্যে 40 এবং প্রস্থে 8 ফুট। গত 9 মার্চ থেকে এটি নির্মাণ করেন খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 6 শিক্ষার্থী। প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং সবকিছুর মূলে যিনি আছেন বঙ্গবন্ধু, তিনি আছেন এবং আমার মানচিত্র আছে। এখানে 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 66-র 6 দফা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়, 71 বিজয় দিবস, সবকিছু মিলে আমরা এই ভাস্কর্যটি করেছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পটুয়াখালী জেলা পুলিশ এই ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়। এটা মূলত বাংলাদেশ পুলিশ পটুয়াখালী জেলার উদ্যোগে প্রদর্শিত হবে। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশি বিদেশি পর্যটক মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে ম্যাক্স ব্যাগের সৌজন্যে বইমেলা প্রতিদিন। স্বাস্থ্যবিধি মেনে বাধাবিঘ্ন পেরিয়ে বইমেলা শুরু হলেও লেখক, পাঠক আর সাধারণ দর্শনার্থীদের আনাগোনা এখনো কম। শনিবার ছুটির দিনে সকাল 11টা থেকে খুলে যায় বইমেলার দুয়ার। অনেক প্রকাশনী পুরোপুরি গুছিয়ে উঠতে না পারলেও স্টল বা প্যাভিলিয়ন নিজেদের সাধ্য মতোই সাজিয়ে বই পিপাসুদের অপেক্ষায়। তবে মেলায় পাঠক দর্শক ছিল হাতে গোনা।
তবে খুব অল্প সময়ের মধ্যে বড় প্রকাশনীগুলোর স্টল নির্মাণের সব কাজ শেষ হবে বলে জানান প্রকাশকরা। অন্যবার ছুটির দিনে সকালবেলা শিশু প্রহর ঘোষণা করা হলেও এবার করোনা পরিস্থিতির কারণে রাখা হয়নি শিশু প্রহরের আয়োজন। তবে শিশু চত্বরকে সাজানো হয়েছে শিশুদের উপযোগী করেই। ছুটির দিনগুলোতে মেলা সকাল 11টায় শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত। এর মধ্যে দুপুর 1টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিরতি থাকবে মেলায়। জানাবো মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। কালো সোনা হিসেবে পরিচিত পেঁয়াজ বীজ নিয়ে এবার নতুন করে স্বপ্ন দেখছেন ফরিদপুরের চাষিরা। গত বছর ভালো দাম পাওয়ায় দিনকে দিন পেঁয়াজ বীজের আবাদ বাড়ছে জেলায়। সরকারি সহযোগিতা পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার বীজ বিদেশেও রপ্তানি করা সম্ভব। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। সারা দেশে সবচেয়ে বেশি পেঁয়াজ বীজ উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। গত বছর ভালো দাম পাওয়ায় এবার চাষিরা অধিক জমিতে বীজের আবাদ করেছেন। ফরিদপুরের মাঠে মাঠে এখন দোলা খাচ্ছে পেঁয়াজের কদম, আর কদিন পর কদম শুকিয়ে গেলে বিভিন্ন প্রক্রিয়ায় বীজ প্রস্তুত করা হবে। এবছর সদর, ভাঙ্গা, নগরকান্দা ও সদরপুর উপজেলার 1700 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে। মূলত তাহিরপুরি, সুখসাগর, নাসিক কিং, বাড়ি 1 ও বাড়ি 4 জাতের দিকেই চাষিদের আগ্রহ বেশি। আমরা যখন এই বীজটাকে হারভেস্ট করি, সরকার যেন ওই সময়টা বাইরে থেকে পেঁয়াজ না আনে। বর্তমানে অ্যাকশন প্ল্যানটা বন্ধ হয়ে যাওয়ায় আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না। আমার খরচ গেছে মনে করেন যে 1.5 লাখ টাকার উপরে। এই দাম যদি থেকে যায় পাই, তাহলে মনে করেন যে মিনিমাম আমার 10 থেকে 12 লাখ টাকা বিক্রি হবে। কষ্টসাধ্য ও ব্যয়বহুল পেঁয়াজ বীজ আবাদে কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। মাঠে সার্বক্ষণিকভাবে আমাদের উপসহকারী কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা কৃষি অফিসার সবাই তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। আমাদের দেশের যে চাহিদা পেঁয়াজ বীজের, তার অধিকাংশই ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজ বীজ দিয়ে মেটানো সম্ভব হবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বাণিজ্য সম্প্রতি করোনা আতঙ্কে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়ায় বাজারে ব্যাপক দরপতন চলছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার অঙ্কে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। ডিএসই এর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে। গত সপ্তাহে ডিএসইতে মোট 4 কর্মদিবস লেনদেন হয়েছে। এ সময় ডিএসইতে 2,627 কোটি 85,82,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় প্রায় 1,000 কোটি টাকা কম। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে 134.16 পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নগদ অর্থ রাখার জন্য বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ায় এ দরপতন। শেয়ার বিক্রির চাপে ব্যাংক, বিমা এবং আর্থিক খাতসহ সব কয়টির শেয়ারের দাম কমেছে। আরো একবার বাইজিৎ স্টিল বিরতি নিচ্ছে, এরপর আরো থাকছে। ইইউ এর নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন মিয়ানমারের 11 সেনা কর্মকর্তা। বিরতির পর আরো একবার আমন্ত্রণ 3টা নিউজ আওয়ারে। জানাবো দেশের বাইরের খবর।
এবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন মিয়ানমারের 11 সেনা কর্মকর্তা। আগামী সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এই নিষেধাজ্ঞা অনুমোদন করবেন বলে ইইউ এর পক্ষ থেকে জানানো হয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করায় মিয়ানমারের সেনাবাহিনী এবং তাদের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত মাসে সম্মত হয় 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। এক কূটনীতিক জানিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী ইইউ এর সম্পত্তি জব্দ ও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে মিয়ানমারের 11 জন সেনা ও পুলিশ কর্মকর্তাকে। সোমবার ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই নিষেধাজ্ঞা অনুমোদন করা হবে। তবে প্রাথমিক ধাপের পদক্ষেপে সেনা সংশ্লিষ্ট বাণিজ্যগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে কূটনীতিকরা বলছেন, সামনের সপ্তাহগুলোতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে শনিবার মিয়ানমারের অভ্যুত্থানে নেতাদের অর্থ ও অস্ত্র পাওয়ার সুযোগ বন্ধ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। এবারে আলিসা মার্টের সৌজন্যে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। নিজেদের ব্যাটিং ব্যর্থতায় সফরকারীরা গুটিয়ে যায় মাত্র 131 রানে। জবাব দিতে নেমে 2 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ব্ল্যাক ক্যাপসরা। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দলীয় 19 রানের মধ্যে হারায় অধিনায়ক তামিম এবং সৌম্যের উইকেট। লিটনও বড় স্কোর গড়তে পারেননি, ফিরছেন ব্যক্তিগত 19 রানে। দলের রান যখন 69, তখন আউট হন 23 রান করা মুশফিক। এরপর 100 রানের গন্ডি পার হওয়ার আগেই সাজঘরে ফেরেন মিঠুন, মিরাজ এবং অভিষিক্ত শেখ মাহেদী। তারপরও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে রান বাড়িয়ে নেওয়ার প্রত্যাশা ছিল টাইগারদের। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ 27 রানে ফিরলে সেই সুযোগটাও শেষ হয়ে যায়। বোল্ট নেন 4 উইকেট। জবাবে গাপটিল 38 ও কনওয়ে 27 রানের পর নিকলসের অপরাজিত 49 রানে 8 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কিউইরা। খেলার আরো খবর। মুজিববর্ষে সৈকত নগরী কক্সবাজারের রামুতে আয়োজন করা হয়েছে শেখ রাসেল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই ফুটবল টুর্নামেন্ট। সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবলকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া উচিত বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। শুক্রবার রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে শেখ রাসেল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চকরিয়া শেখ জামাল ক্লাব এবং কক্সবাজার ফুটবল একাডেমি। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে কক্সবাজার ফুটবল একাডেমিকে 1-5 গোলে পরাস্ত করে চকরিয়া শেখ জামাল ক্লাব। মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় একমাত্র হাতিয়ার খেলাধুলা, আর ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারলেই মাদক প্রতিরোধ করা সম্ভব। তাই ফুটবলকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ক্রীড়াপ্রেমীদের। সারা কক্সবাজারে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি উপজেলায় যদি আমরা এইভাবে খেলার প্রচার করতে পারি, এই খেলাগুলো চালাতে পারি, তাহলে আমি মনে করি এই যুব সমাজ এই খেলার দিকে ধাবিত হলে মাদক থেকে দূরে থাকবে। সব জায়গাতে ফুটবলের ভূমিকা অপরিসীম এবং ফুটবল সারা বিশ্বে এক আলোড়ন জাগিয়েছে। কক্সবাজার জেলার নতুনত্ব খেলোয়াড় সৃষ্টি এবং নতুন নতুন ছেলে মেয়ে যারা এখন থেকে মাদকাসক্ত হচ্ছে, বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে, সেদিক থেকে আমরা সবাইকে এই ক্রীড়াঙ্গনের দিকে ধাবিত করার জন্য আজকে আমাদের মূল আয়োজন, মূল লক্ষ্য। জাতীয় দলে গ্রাম থেকে উঠে আসছেন নতুন নতুন খেলোয়াড়। ফলে সারা দেশে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে ফুটবলকে জনপদে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আমরা অনেক খেলোয়াড়, প্রতিভাবান খেলোয়াড় ইতিমধ্যে আমরা পেয়েছি। যেমন দেখা যায় কক্সবাজার থেকে জাতীয় দলে 4 জন আছে, সিলেট থেকে 5 জন আছে। তার মানে কি এগুলো আমরা গ্রামে গঞ্জে যদি না চালাইতাম তাহলে এগুলো পেতাম না। জাতীয় দলে ম্যাক্সিমাম খেলোয়াড় দেখা যায় কি আমাদের গ্রামে গঞ্জের খেলোয়াড়। সমাজে মৌলবাদ, জঙ্গিবাদ ও মাদকের ভয়াবহতা প্রতিরোধে ফুটবলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন আয়োজকেরা। সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ এবং অসামাজিক কার্যকলাপ থেকে
যুব সমাজ দূরে থেকে ক্রীড়া এবং শিল্প নৈপুণ্যের মাধ্যমে তারা সুস্থভাবে গড়ে উঠতে পারে। 16টা টিমের মধ্যে আপনার আগামী মাসের 10 তারিখ পর্যন্ত রামু স্টেডিয়ামে যথারীতিতে খেলা চলতেই থাকবে। 16টি ফুটবল দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে 10 এপ্রিল। এতে বিভিন্ন দলের হয়ে অংশ নিচ্ছেন জাতীয় ও বিদেশি খেলোয়াড়েরা। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। এর সাথে সাথে শেষ করব 3টা নিউজ আওয়ার। তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরও একবার। হাসিনা রাজাপাকসে বৈঠক, 6টি সমঝোতা স্মারক সই। শাল্লায় হামলার প্রধান আসামি গ্রেফতার। একসময়ের তলাবিহীন ঝুড়ি আজ এশিয়ার টাইগার। বাংলাদেশ ভারত যান চলাচল শুরু হলে জাতীয় আয় বাড়বে 17%। বাংলাদেশকে 8 উইকেটে হারালো নিউজিল্যান্ড। কুয়াকাটা সৈকতের বালু ভাস্কর্যে স্বাধীনতার ইতিহাস। এবং ইইউ এর নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন মিয়ানমারের 11 সেনা কর্মকর্তা। তিনটা নিউজ আর ছিল এ পর্যন্তই। সবসময় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN লিখে তা পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।